বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাবিবা। আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। আপনাকে অভিনন্দন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য। আমি শুরুটা করতে চাই, অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা অভ্যুত্থানের পর একটা সরকার অন্তর্বর্তীকালীন, তারপর একটা বহুদিন পরে বাংলাদেশের একটা নির্বাচিত সরকার, আপনার দল ক্ষমতায়। তা আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি এবার অন্তত এই দফায় বাংলাদেশের জন্য একটা সাস্টেইনেবল ডেমোক্রেসি উপহার দিতে পারবে কি না? মানে আমাদের গণতন্ত্র তো বারবার হোঁচট খেয়েছে স্বাধীনতার পরপর আমরা দেখেছি, এবং হোঁচট খাবার পেছনে আসলে রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক দলগুলো আমি বলবো বহুলাংশে দায়ী, বাকিদের দায় তো অবশ্যই আছে। সেই জায়গায় এই দায়টাকে এড়িয়ে পেছনে ফেলে নিজেরা সেই কাজটা আপনারা এবার করবেন কি না, করতে পারবেন কি না? মাহমুদ হাবিবা। আপনাকে অনেক ধন্যবাদ জিলুর ভাই। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন তাদেরকে। আপনি একটা জটিল প্রশ্ন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার রাষ্ট্র ক্ষমতা পরিচালনার যে দায়িত্ব পেয়েছে, এটা আসলে খুব দুরূহ দায়িত্ব। আমি আপনার সাথে 100% একমত যে দীর্ঘদিন যাবৎ যে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা নানাভাবে ব্যাহত হয়েছে, তার দায় কোনো পক্ষই এড়াতে পারে না, এবং এটার একটা খুব বড় ধরনের দায় রাজনৈতিক পক্ষগুলোকে বহন করতেই হবে। এটার পাশাপাশিও আরও অনেক বাস্তবতা, আরও বেশ কিছু বাস্তবতা আমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশ জিওপলিটিক্যালি একটা ডিফারেন্ট পজিশনে আছে। বাংলাদেশ এই মনে হয় বিশ্বে 4200 কিলোমিটার বর্ডার শেয়ার করার মতো এইরকম একটা ক্ষুদ্র দেশের হিস্ট্রি খুব মানে রিয়ালিটি অনেক বেশি নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এই শুধু ভূ রাজনৈতিক তো পরে আসি, ভূ রাজনৈতিক ইয়ের বাইরেও রাজনীতিবিদদের একটা অংশ ক্ষমতাটাকে ব্যবহার করা এবং সেটা ব্যবহার করে সুদীর্ঘকাল ক্ষমতায় টিকে থাকার যে লিপ্সা, সেটা কখনোই গণতান্ত্রিক একটা প্র্যাকটিস বা মনন মানসিকতার সাথে যায় না। সেটা হচ্ছে একেবারে অপোজিট, মানে পোলার অপোজিট। ফলে আপনি যখন ক্রমশ স্বৈরশাসক হয়ে উঠার যে প্রসেস, এটা এককভাবে বাংলাদেশে নিজস্ব রাজনৈতিক নেতৃত্বের একক সক্ষমতাই হয়নি। আমরা দেখেছি নানা ধরনের বহিঃশক্তির এখানে ইন্টারভেনশন দেখেছি। আমরা দেখেছি ইন্টারনালি কিছু দুর্বৃত্ত, লুটেরা, জনপ্রশাসন এবং প্রত্যেকটা অংশ সরকারের প্রত্যেকটা অংশই ডিস্টর্টেড হয়ে উঠেছে ওভার দ্য টাইম, যেটা ক্রমশ যেটা আমরা দেখেছি ডিফারেন্ট টাইমে গণতান্ত্রিক ব্যবস্থাগুলো ব্যাহত হয়েছে। দেখুন, আমরা তো প্রত্যাশা নিয়ে এসেছি অনেক বেশি, আকাশচুম্বী প্রত্যাশা, আকাশচুম্বী কমিটমেন্ট, এবং অবশ্যই তার মধ্যে প্রথম এবং প্রধান কমিটমেন্টটাই হচ্ছে গণতান্ত্রিক প্রসেসকে একটা সঠিক রাস্তায় পরিচালিত করা। জিলুর, আপনি যদি আমাকে বলেন যে একটা 5 বছরের টেনিয়ার কি সাস্টেইনেবল একটা ডেমোক্রেটিক প্রসেসকে এস্টাবলিশ করতে পারবে? এটা পারবে না। এককভাবে এটা দল হিসেবে বিএনপির পক্ষেও সম্ভব নয়। একটা গণতান্ত্রিক পরিবেশে যেইভাবে একটা সরকারি দলের দায় থাকে, সেটা পারবে না। কিন্তু ক্ষমতায় থেকে যদি এই প্রক্রিয়াটাকে কোনো ডিস্টরশনের মধ্যে না ফেলে দেয় বিএনপি, সেই ক্ষেত্রে সহজ হবে কাজটা। এবং সেখানে বিএনপির এবারকার দায়টা অনেক বেশি। এখানে যেহেতু একটা পাওয়ারফুল বিরোধী দলও আমাদের প্রয়োজন, কিন্তু বিএনপির দায়টা অনেক বেশি হওয়ার কারণ যে বিএনপি হচ্ছে 2/3 মেজরিটি নিয়ে এবার সংসদে এসেছে। বা স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এইবারের দায়টা, যেটা জনগণের কাছে ডেমোক্রেটিক প্রসেসে সবচেয়ে বেশি ভূমিকা রাখার যেমন সুযোগ আছে, তেমনি দায়টাও সবচেয়ে বেশি। কাজে আমরা হচ্ছি বেসিক্যালি আপনি যদি দেখেন অতীত ইতিহাস থেকেও দেখেন, 90-এর আন্দোলনের পরে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে,
যেই মানে আপনার অন্তর্বর্তীকালীন সরকার তো সেটা নয়, সেটা ছিল তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেই কয়বার বাংলাদেশে তাদের আন্ডারে নির্বাচন হয়েছে মোটামুটিভাবে এক ধরনের গ্রহণযোগ্য, আমি বলবো না যে খুব মানে খুব একেবারে এক্সট্রাঅর্ডিনারি ইলেকশন হয়েছে, বাট অ্যাটলিস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। কিন্তু যেটা মানে আমাদের মানে আরও বোধ হয় মানে মনে রাখা দরকার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠিক সেই অর্থে সরকারি মানে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য মানে একেবারে যাকে বলে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে টিকে থাকা সেটা করেনি। আমি অতীত ইতিহাস সেটা বলে না, আর এবারে তো সেটার কোনো সুযোগই নাই। কেন সুযোগ নেই সেটাও আমি একটু ব্যাখ্যা করতে চাই। গত 16-17 বছরে যেই সময়টা আমরা পার করেছি বিরোধী দল হিসেবে, এটা কোনো বিরোধী দল ছিল না। আমাদের অবস্থা হয়ে দাঁড়িয়েছিল মানে আপনার এক্সটিংক্ট করে দেওয়া, একটা দলকে একেবারে নির্মূল করে দেওয়ার যে প্রোগ্রাম সেইটার পার্ট হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলুন, এমন বাংলাদেশ জামাতে ইসলামী বলুন, এই ধরনের দলগুলো সরাসরি মানে ভিকটিম ছিল। ফলে জীবন বেঁচে থাকা, আপনার গুম বলুন, খুন বলুন, এগুলা এত বেশি আমাদের মানে আমাদের প্রত্যেকের সাথে, এমন কোনো আপনি বিএনপির মাঠের রাজনীতিবিদ পাবেন না জিল্লুর ভাই যার কোনো না কোনোভাবে, যার কারো ব্যবসা শেষ হয়ে গেছে, কারো পড়াশোনা শেষ হয়ে গেছে, কারো ক্যারিয়ার আর কখনো তৈরি হবে না, কারো যে শারীরিক মানে একটা বড় অংশের যে এই ফিজিক্যাল টর্চার গেছে আর তারা কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। এই যে সিচুয়েশনগুলো আমরা পার করেছি, আপনি আমার কথাটা ধরুন, আমরা এই কথাটা আমি প্রায় টক শোতেই তুলে আনি এইটা মনে করিয়ে দেওয়ার জন্য আমি এবং আমার স্বামী যখন অ্যাবডাক্টেড হই, আমি রাজনীতি করতাম জিল্লুর ভাই, আমাকে আপনি নিতে পারেন। সেইটাও গুম কতটুকু গ্রহণযোগ্য সেটাও একটা বিবেচ্য বিষয়। তারপরও ধরে নিলাম ঠিক আছে এই সরকারের বিশেষ কোনো অপরাধ আমি করেছি, আমাকে রাজনীতি করে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেই সময় বাকি সবাই তো অ্যাফেক্টেড। আমি অসংখ্য নাম আপনাকে বলতে পারি যে যার নামে ওয়ারেন্ট ছিল তাকে না পেয়ে তার ওয়াইফকে, তার ছোট বোনকে, তার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, বাসায় তাদেরকে নিগৃহীত করা হয়েছে। এটা এত চরম মাত্রায় ছিল যে এই অবস্থাটার অবসান বিএনপির হাত দিয়েই হতে হবে এবং আমরা যে কোনো মূল্যে এটা করতে বদ্ধপরিকর। সরকারের অনেকগুলো বিষয় নিয়ে কথা আসে, জুলাই সনদ নিয়ে কথা আসে, নানা ধরনের ইস্যু তারা তোলে যে বিভিন্ন মানুষের সমালোচনায় আছে যে বিএনপি এগুলোতে এগোচ্ছে না। দেখুন জিল্লুর ভাই, এগুলো প্রতিটা দায়ী কমিটমেন্ট যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে, প্রতিটা কমিটমেন্টই আমরা ফুলফিল করব, কিন্তু একই সাথে এটা কিন্তু সুধীজনদেরও কাজ, এটা আপনারও রেসপন্সিবিলিটি, এটা ভাইয়াদেরও রেসপন্সিবিলিটি এবং বাংলাদেশের প্রতিটা অংশের মানুষের এই স্বাভাবিক গণতান্ত্রিক প্রসেস প্রতিষ্ঠার পথে একটা স্ট্রং রোল প্লে করতে হবে। কাজে আমি প্রত্যাশা করি যে এই সুদীর্ঘ 17 বছর এইটুক শিক্ষা সবাইকেই দিয়েছে যে কোনো মূল্যে আমাদের অন্তত গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে 5 বছর যতটুকু উন্নত করা যায়। হাসান তারিক চৌধুরী, ধন্যবাদ এবং মাহমুদা আপাকে শুভেচ্ছা এবং অভিনন্দন নির্বাচিত হওয়ার জন্য, এবং বিশেষ করে নারী হিসাবে এই মহান জাতীয় সংসদে ভূমিকা রাখার জন্য আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমি বরাবরই নারীর ক্ষমতায়নের পক্ষে দীর্ঘ সময় ধরে কথা বলে আসছি। যদিও যেটা আশা করা হয়েছিল কাঙ্ক্ষিতভাবে সেটি হয়নি, আমরা আশা করছি যে আগামীতে হয়তো সেটা আরও অগ্রগতি হবে এই ক্ষেত্রে। দেখুন, প্রশ্নটি যেটি এসেছে যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে পরে আমাদের কি করতে হবে, বা এই সরকারের সামনে দায়টা কী, বা তার চ্যালেঞ্জগুলো কী কী, এটা কোনো রকেট সায়েন্স না। আমরা যে কমন ল সিস্টেমে মানে বসবাস করি, বা আমরা যে সংসদীয় গণতন্ত্রের উত্তরাধিকার বহন করি, সেটা আমাদেরকে একটা সুস্পষ্ট গাইডলাইন দেয়, এবং এটি একটি স্বতঃসিদ্ধ গাইডলাইন এবং পুরনো গাইডলাইন, নাথিং নিউ। সেটা কি? সেটি হলো সেপারেশন অফ পাওয়ার, এবং এই সেপারেশন অফ পাওয়ারকে যারা নষ্ট করেছে তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে। আমরা বিগত সরকারের বিদায়ের মধ্য দিয়ে এটি আমরা দেখতে পেয়েছি যে সেপারেশন অফ পাওয়ারকে পদে পদে কিভাবে নষ্ট করে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে, সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধকে বিনষ্ট করে দেওয়া হয়েছিল, এবং এটা কারোর জন্যই মঙ্গল বয়ে আনতে পারে না। বিষয়টা অনেকটা জাহাজের যাত্রীদের মতো। কোনো যাত্রী যদি জাহাজের তলদেশ ফুটো করে দেয়, সেটা শুধু সেই ব্যক্তির জন্য না, গোটা জাহাজের যাত্রীর জন্যই কিন্তু একটা বিপদের ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনি দেখবেন যে আমরা যদি টাইটানিক মুভিটার কথা বলি, সেখানে দেখবেন যে ওই চরম মুহূর্ত কিন্তু ভায়োলিন বাদকরা কিন্তু ভায়োলিন বাজিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে যে যাত্রীদের মনোবলটা রক্ষা করতে। আজকে আমাদের গণতন্ত্রের জাহাজটা যেভাবে ডুবে গিয়েছে, এই জাহাজটাকে রক্ষা করার জন্য ভায়োলিন বাদক আমরা দেখতে পাচ্ছি না। তার বদলে পুরনো স্বৈরাচারী ব্যবস্থার যে রেসিডুয়াল, তার যে অবশেষ, তার যে আসর আমরা কিন্তু নানাভাবে দেখতে পাচ্ছি। এবং এটি যদি চলতে থাকে, এটির লাগাম যদি টেনে না ধরা হয়, আপনি কখনোই কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবেন না। যেমন
আমলাতন্ত্রে পদায়ন, যেমন আমাদের বিচার ব্যবস্থার স্বাধীনতার জায়গায় যা চলছে, যা হচ্ছে, যেটি কথা ছিল অভ্যুত্থানের যে অঙ্গীকার, অভ্যুত্থান মানেই তো পুরাটাই তো মব না। ইভেন রিসেন্ট সুপ্রিম কোর্ট বারের ইলেকশনে যেটা এক্স্যাক্টলি, সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচনটি হয়ে গেল এবং সেই নির্বাচনকে ঘিরে অনেক যুক্তিতর্ক থাকতে পারে। আমি নিজে একজন পেশাদার আইনজীবী হিসেবে বারের কি লঙ্ঘনগুলো হয়েছে সেটা আমি বলতে পারি, আমি সে জায়গায় গেলাম না। কিন্তু এটি তো ফ্যাক্ট যে ইউরোপিয়ান দেশগুলোর সমস্ত বার মিলে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা চিঠি দিয়েছে এবং দিয়ে তারা বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি চলছে সেটি ঠিক হচ্ছে না। এই যে বহির্বিশ্বে বাংলাদেশে গণতন্ত্র নাই বা গণতন্ত্র বা বিচার বিভাগের স্বাধীনতা, বিচারালয়ের পরিবেশ, এগুলো যে ব্যাহত হচ্ছে, এই বার্তাটা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য সহায়ক না, আমাদের উন্নয়ন সহযোগীদের জন্য সহায়ক না, আমাদের প্রতিবেশীদের জন্য সহায়ক না। আমরা এখন একটা ব্রড ক্যানভাসে চলে গিয়েছি। আমাদের যে জিওপলিটিক্যাল ইস্যু আপনি দেখেন, এটি কিন্তু আগের চেয়ে অনেক বেশি ভাইব্রেন্ট। আমাদের দেশের কথা বিবেচনায় রেখে ভারত তার রাষ্ট্রদূত পাল্টায়, আমাদের দেশের কথা বিবেচনা করে ভারত তার পররাষ্ট্র নীতি পাল্টায়। তাকে মোকাবেলা করার জন্য যে সক্ষম পররাষ্ট্র নীতি, সেটি দেওয়ার জন্য যে মেধাভিত্তিক রাজনীতি দরকার, তার জন্য যে আপনার একটা দেশপ্রেমিক অবস্থান দরকার, সেটিও কিন্তু গণতন্ত্রের অঙ্গ। আজকে পার্লামেন্টের কথায় যদি আমরা ধরি না কেন, পার্লামেন্ট একসময়ে একটা হাসির বাক্সে পরিণত হয়েছিল। আমরা আশা করেছিলাম যে এই পার্লামেন্ট এবার একটা কার্যকর কাজের জায়গা হবে এবং সেই কার্যকর জায়গায় যেতে হলে পরে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হয় সরকারি দলকে, যারা ট্রেজারি বেঞ্চে আছেন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে বিরোধী দল যারা এই দেশটাকেই স্বীকার করে নাই, তারা একটা সাংবিধানিক ডেডলকের জায়গা কিন্তু তৈরি করেছে। প্রতি মুহূর্তে একটা প্রতিবন্ধকতার রাজনীতির একটা ফাঁদ তারা তৈরি করছে। এবং দুঃখজনক বিষয় হলো যে এই বিএনপির এমপিরা অনেকেই এই জামাতের ফাঁদের মধ্যে পা দিয়ে দিচ্ছে এবং এক ধরনের রম্য বিতর্কের মধ্যে পার্লামেন্ট আটকে গিয়েছে কাজের বদলে। যখন কথা ছিল পার্লামেন্ট কিছু তার ডে টু ডে ফাংশনের মধ্যে একটা অ্যাকশনের মধ্যে যাবে, অ্যাকশনে যেতে পারছে না। বরঞ্চ দেখা যাচ্ছে যে এক ধরনের জনতুষ্টিবাদী আলাপ যেটাকে বলা হয়, সেই আলাপের মধ্যে মিডিয়ার খোরাক জোগানোর জন্য একটা জনতুষ্টিবাদী আলাপের মধ্যে এমপিরা ব্যস্ত হয়ে পড়ছেন। এবং পার্লামেন্ট ইজ নট এ স্টাডি সার্কেল অনলি, পার্লামেন্টের তো কাজের প্রায়োরিটি আছে। আপনি সেই মহান সংসদে আছেন, আমার চেয়ে আরও ভালো জানবেন সেটা। তো সেই জায়গায় আমরা কি দেখতে পাই? আমরা কিন্তু কাজের আলাপটা দেখতে পাচ্ছি না, যার ফলে কি হচ্ছে, পার্লামেন্ট উত্তপ্ত হচ্ছে এবং ধীরে ধীরে পুরনো কায়দায় পার্লামেন্ট একটি বিনোদন কেন্দ্র হয়ে উঠছে। পার্লামেন্টকে আমরা বিনোদন কেন্দ্র হিসেবে দেখতে চাই না, আমরা কি এটাকে কাজের জায়গা হিসেবে দেখতে চাই। যেমন সামনে বাজেট আসছে, সে বাজেটের প্রায়োরিটি কি হতে পারে তার কিন্তু একটা পথ নির্দেশ, একটা আলোচনা কিন্তু আগেই শুরু হয়। যেমনটা ধরেন পদ্মা ব্যারেজের প্রকল্পের কথা, এই মেগা প্রকল্প, মেগা দুর্নীতির গল্প তো আমরা জানি, কিন্তু পদ্মা ব্যারেজ কোন প্রেক্ষাপটে আমরা করতে পারছি, এর ক্ষতির দিক যেমন আছে, লাভের দিকও তো আছে। তো লাভ ক্ষতির আলোচনাটা তো হচ্ছে না সেখানে আগেই, যে আমরা এরকম একটা বড় প্রকল্পে যাব, এক নাকি অনুমোদন হবে, মাননীয় সংসদ সদস্যরা আমরা আপনাদেরকে অবহিত করছি, সুখবর দিচ্ছি বা দুঃসংবাদ দিচ্ছি, সেই আলাপটা, সেই কাজের আলাপটা না। আসলে আমরা আলোচনা করি, সিদ্ধান্ত আসলে আমরা আলোচনা করি। এবং নট অনলি দিস, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটা বাণিজ্য চুক্তি হয়েছে, যেটা নিয়ে রাজপথ কেউ কেউ গরম, আমরা দেখতে পাচ্ছি যে গরম হয়ে উঠছে, জনগণের মধ্যে রিয়াকশন হচ্ছে। বুদ্ধিজীবীরা যারা এক্সপার্ট তারা কথা বলছে যে এই মার্কিনের সাথে বাণিজ্য চুক্তির ফলে বাংলাদেশ 1300 কোটি টাকারও বেশি রাজস্ব হারাবে। তাহলে আমার দেশ যদি 1300 কোটি টাকা রাজস্ব হারায়, এটা কি আমাদের বন্ধুত্বের চুক্তি না গোলামির চুক্তি? এই আলোচনা তো পার্লামেন্টে হতে হবে। এবং আমাদের সংবিধানে সুনির্দিষ্ট আর্টিকেল দিয়ে বলা আছে যে যদি কোনো বিদেশের সাথে চুক্তি হয় এবং সেই চুক্তি যদি ন্যাশনাল সিকিউরিটির সাথে রিলেটেড না হয়, সেটা পার্লামেন্টে খোলামেলা কথা হতে হবে। সেটি তো হয়নি, বরং এই চুক্তির জন্য আগের সরকারের অর্থাৎ ইন্টারিমের উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি এখন সবাইকে দায় দিচ্ছেন এবং নিজের দায়টা তিনি বলছেন না। তাহলে এই জায়গায় বিএনপি, জামাত, এনসিপি তাদের তো কথা থাকতে হবে। দুঃখজনক বিষয় হলো যে এই ধরনের জরুরি আলাপগুলো পার্লামেন্টে আমরা পাচ্ছি না। অনেকগুলো প্রসঙ্গ আপনি তুলে এনেছেন, মিস মাহমুদা হাবিবা। না, আমি নিঃসন্দেহে আপনি যেগুলো বলেছেন সবই অত্যন্ত, মানে আপনার কথার সাথে আমি একমত যে একটা ডুবন্ত গণতান্ত্রিক প্রসেসকে বা টাইটানিকের যে উদাহরণটা টেনেছেন, সেখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আসলে
আমি ব্যক্তিগতভাবে বা আমি দল করি বলে শুধু নয়, যেই প্রচেষ্টা আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে দেখি এবং তিনি যেইভাবে চেষ্টা করেছেন সমন্বিত করার ভিন্ন ভিন্ন সেক্টরে ভিন্ন ভিন্ন মানে আমাদের অনেক মেধাবী মানে মানুষকে সংযুক্ত করে যেখানে যেখানে তার পক্ষে সম্ভব হয়েছে, আমি এই ভায়োলিন বাদক হিসেবে তাকেই দেখছি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা সুপ্রিম কোর্টের নির্বাচন নিয়ে বললেন না ভাইয়া, বেসিক্যালি জাতীয় নির্বাচনে কি সেম হয়নি? আপনাকে এই বিষয়টা যেটা নিয়ে অবশ্যই সমালোচনা আছে বাইরের দেশ থেকে, এটা ইনক্লুশন বলতে হয়তো আপনার একটা কথা চলেই আসতে পারে যে ইনক্লুশন কিভাবে হলো। আপনি একটা বিচারাধীন এই বাস্তবতাতে আমার মনে হয় ইনক্লুশনটা এত দ্রুত চাওয়ার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি এটা হবেই। আপনি কেন ইনক্লুশন হবে? এই কারণে যে তারা যদি জনপ্রতিনিধিত্ব করে থাকেন, যে কোনো দল সেটা যদি জনপ্রতিনিধিত্ব করে থাকে সত্যিকার অর্থে এবং জনগণ যদি চায়, কোনো দলকে আসলে কখনোই সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে না। বিচারিক প্রক্রিয়ায় সেটা কেবল বিলম্বিত করা যেতে পারে এবং সেটাও কিন্তু তার সময়ের পরে ফেরত আসবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে মার্কিন চুক্তি এমন একটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে, তারা বিগত সরকার এবং তারও আগের সরকারের অনেকগুলো ব্যাগেজ বেয়ার করে, তার মধ্যে এই মার্কিন চুক্তিও সেই ব্যাগেজের একটা অংশ। একই সাথে ঠিক যেভাবে আমরা আমাদের এনার্জি সেক্টরে যেই ধরনের চুক্তির মানে কি বলে এটাকে দ্বারা মানে একেবারে অন্তরীণ হয়ে আছি, মানে যে একেবারে আপনি যদি এই এটাকে ক্লোজও করতে চান ওই ধরনের ডিলগুলো এনার্জি সেক্টরের কথা বলছি, তাও তো মোর দেন 5 বিলিয়ন বোধহয় দরকার হয়, যেটা কখনোই সম্ভব হবে না আমাদের পক্ষে। কাজে মার্কিন চুক্তি নিয়ে হ্যাঁ এই আলোচনাগুলো হওয়া জরুরি, আলোচনা উঠে আসতে হবে, কথা বলতে হবে। কেবল তো মার্কিন চুক্তি নয়, আপনি যখন হাম নিয়ে আমরা কথা বলি, আমি এতখানি স্পষ্টভাবে আমার জানাই ছিল না। বেসিক্যালি আমি একজন ডাক্তার সাহেবের একটা টকশো আলাপে তিনি যেভাবে যখন বললেন তখন আমি আর একটু ডিগ করলাম। দেখুন হামে যে শিশুগুলোকে আমরা হারাচ্ছি অলরেডি 400+, তাই না? এই যে আপনার বিগত সরকারের বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত যার দায় এখন পর্যন্ত আমরা বহন করছি। আপনি যতই বলুন একটা চুক্তি করে ফেলা যতখানি সহজ, ওই চুক্তি থেকে বেরিয়ে আসা কিন্তু কখনোই অতখানি সহজ নয়। একটা সরকারকে বহুদিক বিচার বিবেচনা করার বিষয় থাকে, তবে চুক্তিটা সহনশীল পর্যায়ে আনা যায় কি না, এই যে আপনি বলছেন আলাপ আলোচনা, এটা কেবল শুরু হয়েছে, তো আলাপ আলোচনা এটা নিয়ে হবে এবং ডিটেলসেই হবে। এই যে আপনি পদ্মা চুক্তি, যেটা পদ্মা ব্যারেজ নিয়ে যে আমাদের কমিটমেন্ট, এই যেটা বেসিক্যালি আমরা মানে একনেকে এটা মানে পাশ করা হয়েছে, এটা তো আমাদের একটা ইলেকটোরাল কমিটমেন্টও ছিল। এটা একটা ওই অঞ্চলের মানুষের, আপনি নিজেও জানেন যে প্রতিটা প্রজেক্টের একটা পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে। এখানে পজিটিভগুলো আমরা অনেক বেশি দেখি। এখানে জলবিদ্যুৎ উৎপাদনের একটা সম্ভাবনা আছে, একটা বিপুল পরিমাণ জমি চাষযোগ্য করে তোলার সম্ভাবনা আছে, সুন্দরবনের মানে পরিবেশকে সুসংরক্ষিত রাখার সম্ভাবনা আছে, যেই এক পদ্মা ব্যারেজের মাধ্যমে আপনার মাছের চাষের একেবারে বিপুল মানে পরিবর্ধন ঘটবে। এইগুলো সম্ভাবনা মাথায় নিয়ে যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে আমরা ফেস করতে চাইছি। এই সরকার আজকে 16 তারিখ, আমি যখন আজকে রেকর্ডিং হচ্ছে এখনও সরকারের বয়স পূর্ণ হতে আরও একদিন, 3 মাস হতে আরও একদিন, 90 দিন হতে। এই 90 দিনে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এই দায়টা যেই সংসদে আপনি বললেন যে হ্যাঁ, সংসদে আমরা খুব গভীর মানে আমি বলবো আমি অন্তত গভীর মর্মবেদনা নিয়ে যেটা আমি লক্ষ্য করেছি যে আপনি যখন ভোটে নির্বাচিত হন, সেটা আপনারা অনেক মানে খুব কমও নয়, একটা বড় সংখ্যায় কিন্তু আছে, মানে এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলামী মিলে। আপনি মোটামুটি যেমন আমাদের শপথ নেওয়া হয়ে গেছে, আমাদের কিন্তু সংসদ শুরু হতে অলমোস্ট 1 মাস সময় বাকি আছে, এবং আমি যেদিন শপথ নিলাম সংসদ থেকে একটা ব্যাগ দেওয়া হয়েছে। ব্যাগ যখন খুললাম সেখানে সংবিধানের বিভিন্ন অংশ, সংসদের কার্যপ্রণালী এবং একজন সাংসদ কিভাবে তার সংসদের সময়টা সর্বোচ্চ ব্যবহার করতে পারেন তার দিক নির্দেশনা আছে। আমাদের সংসদ যেখানে 2,72,000 সামথিং টাকা প্রতি মিনিটের ব্যয়, সেখানে প্রত্যেকেরই খেয়াল রাখা দরকার যে এইটা আসলে ফাংশনাল আমরা করতে পারছি কিনা। দেখুন যেই সরকার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন তিনি তার পরিকল্পনাকে সর্বশ্রেষ্ঠ তো মনে করছেনই, তাকে চ্যালেঞ্জের মুখোমুখি করতে হবে। এই দায়টা তো বিরোধী দলের, আপনি যেভাবেই দেখেন না কেন সেখানে প্রতিদিন, যেটা আপনি বললেন যে টিউটোরিয়াল টাইপ মানে যেই সংসদটা চলছে, এটার দায়িত্ব নিতে হবে বিরোধী দলকে। আপনি যখন ইনসাফের কথা বলেন, আপনি যখন ন্যায় বিচারের কথা বলেন, আপনি যখন আমানতের কথা বলেন, আপনি জনগণের যে ভোট নিয়ে সংসদে এসেছেন, আপনি তো জনগণের আমানত বহন করে এসেছেন। এই আমানতটাকে আপনার সামান্য একটু পড়াশোনা করে সংসদে ঢুকলে কিছুই আসতে যেত না, সংসদের সময় বাঁচত। এবং বাংলাদেশ মানে আমরা মনে করি যে সরকারকে
আমার সরকার আমার দল হলেও আমি প্রত্যাশা করি যে সরকারকে প্রশ্নের মুখে রাখার একটা সুযোগ হতো। সরকারকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা, সরকারের নানা অ্যাক্টিভিটিসকে মানে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা, এটা সংসদের ভেতরে কিন্তু বিরোধী দলেরই কাজ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা ইন্টারেস্টিংলি দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন সাংসদরা আমাদের মন্ত্রীদের নানা ধরনের প্রশ্ন করে যেই দায়িত্বটা বিরোধী দলের সাংসদদের, তারা সেটা পালন করার চেষ্টা করছেন। কিন্তু আপনি বুঝবেন সেটারও কিন্তু একটা সীমা আছে। আমি চাইলে আমার সরকারকে 2-4টা জরুরি বিষয়ে, যেমন হাম থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে, আমার যতটুকু মনে হয় রোড সেফটি নিয়েও আমাদের সাংসদরাই কিন্তু আমাদের মন্ত্রীদের প্রশ্ন করেছেন। যখন আমরা এই ধরনের বার্নিং ইস্যুগুলোকে ফেস করি তখন আমরা সারপ্রাইজড হই যে আসলে কেবল কি মানে এক পক্ষ, সেটা যত বড় সাইজেরই হোক না কেন, সে এক পক্ষের কাজ তো এটা নয়। আমি চাইলেও আমার কাজটা, আমি যখন একটা কাজ করি আমার কাজটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, ওটা আপনার জন্য দেখা যতখানি সহজ, আমি যখন কাজটা করছি আমি কিন্তু আসলে আমার জন্য অতটা সহজ নয়। ফলে আপনার ফাংশনটা হচ্ছে আমাকে মানে প্রতিটা পয়েন্টকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনা। আমরা যখন ছায়া মন্ত্রিসভা গঠিত হয়েছিল, আমি খুব প্রত্যাশিত হয়েছিল ছায়া মন্ত্রিসভা মানে হচ্ছে আমাদের যে মিটিংগুলো হচ্ছে, আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, আপনি তো জানেন ঝড়ের গতিতে আমাদের কাজ চলছে, এটার সাথে পেস তো রাখতে পারতে হবে ছায়ামন্ত্রীদের। ছায়ামন্ত্রী সেফ নাম নিয়ে যদি বসে যান তাহলে ছায়ামন্ত্রীর আসলে কাজটা কি? সরকারের প্রতিটা অ্যাকশন, যিনি ছায়ামন্ত্রী হবেন, আপনার ধরুন আমি যোগাযোগই বলি, কিংবা আমি ধরুন স্বাস্থ্য নিয়েই বলি, বিশেষ করে স্বাস্থ্য তো একেবারে কুপকাত করে দেওয়ার তাদের সুযোগ ছিল এই কারণে যে বিগত সরকারের ব্যাগেজ আমরা বহন করছি। এই ব্যাগেজ কেন বহন করা হচ্ছে? আমরা যদিও স্বল্পতম সময়, এটাও আবার আপনাকে বলি, আমরা কিন্তু স্বল্পতম সময় টিকাদান শেষ করেছি। এক সরকারের অপরাধীদের বিচারের চিন্তা করছেন বা তাদের নিয়ে কাজ করছেন, আরেক সরকারের না, অপরাধীদের আরেক কেন সরকার দেখুন এইটা বিবেচনা করছি না তা নয়। এখানে যেগুলো পারসেপশনটা আসতেই হবে। এই কারণে রং করে যে পার হওয়া যায় না, এটা তো বিগত সরকার মানে ফ্যাসিস্ট সরকার দেখিয়েছে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের, যদিও ওটা চ্যারিটেবল গভর্নমেন্ট ছিল, কিন্তু তাদের কিন্তু এই ধরনের মেজর ডিসিশনগুলো তারা যদি শুধু মানে স্রেফ একটা অন্তর্বর্তীকালীন দায়িত্বই পালন করতেন, এগুলো একটাও কিন্তু ঘটতো না। কিন্তু যখনই তারা তাদের সীমারেখাটা পার করেছেন, যদি আপনি সরকারের দায়িত্ব ছিল স্টেবল করা, রাজনৈতিক পরিস্থিতিকে স্টেবল করা, দেশের আন্তর্জাতিক সম্পর্ককে মোটামুটিভাবে স্বাভাবিক করা, চুক্তি করা নয় তো। এই ধরনের মেজর কাজগুলো তো তারা করে দিয়ে গেছেন। এই কাজগুলো যেগুলো আজকে আমরা মানে ক্যারি করছি, আমি জাস্ট বলতে চাইছি সেই কথাটা হচ্ছে যে দেখুন, আমি একটা শক্তিশালী কোনো কথা শুনলাম না। আমি যতবার শুনতে পাই যে ওয়াকআউট হলো কিংবা আমরা রাস্তায় নেমে যাবো, আরে রাস্তায় নামা তো প্রতিটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার, আপনি যে কোনো দিন রাস্তায় নামতে পারেন, ওটা তো আপনার হক, ওটা আপনি করতে পারেন। কিন্তু জনগণের যে হক নিয়ে আপনি সংসদে এসেছেন, জনগণ আপনাকে সংসদে পাঠিয়েছে কার্যকর বিরোধী দল হিসেবে কাজ করার জন্য, আপনি তো সেখানে ফেল করছেন, মিজারেবলি ফেল করছেন। এবং সেখানে বেসিক্যালি প্রতিটা ক্ষেত্রেই মানে আসলে আমি কখনো যেই প্রজ্ঞা এমনিতে বক্তব্যে দেখতে পাই, আমি সাংসদ হিসেবে আই এম ভেরি সরি টু সে মানে বিরোধী দলের কাছ থেকে তার প্রজ্ঞার আমি ছিটেফোঁটাও দেখতে পাইনি। জাস্ট নাহিদ ইসলামের যে ক্লোজিং যে বক্তব্য ছিল, সেখানে কিছু বিষয় আছে রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো। আমি এছাড়া আপনি যদি বলেন এই প্রথম অধিবেশন শেষ হয়েছে এবং খুবই হতাশাব্যঞ্জক। আমি প্রত্যাশা করি আমাদের এই শোটা আমাদের বিরোধী দলীয় সাংসদরা দেখবেন। আপনার কিছু জায়গায় আপনি মানে মাঠে স্লোগান দেবেন, কিছু জায়গায় আপনি মানে কি বলে শোডাউন করবেন, আর কিছু জায়গায় আপনি আপনার প্রজ্ঞা দিয়ে, আপনার বুদ্ধিমত্তা দিয়ে এবং আপনার নলেজ দিয়ে আপনি ফাইট করবেন। সংসদ হচ্ছে নলেজ দিয়ে ফাইট করার জায়গা। আনফরচুনেটলি আমরা তো এরকম সাংসদ পাই। একই সঙ্গে আমি একটু বুঝতে চাইবো যে 90 ডেজ প্রায় 3 মাস সরকারের হতে চললো, সো সরকারের পারফরমেন্স কেমন? ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ আলাপ। এই যে আসলে এটা আবার খুব আর্লিও বটে যে 3 মাসের মাথায় একটা সরকার সম্পর্কে একটা মোটা দাগে কমেন্ট করে ফেলাটা খুবই জাস্টিফাইড না। কিন্তু আমাদের তো চালাতে হবে, চলতে হবে, কারণ সময় তো আর বসে থাকবে না, মানুষের ক্ষুধা, মানুষের চাহিদা তো আর থেমে থাকবে না। আমি একটা কথা, এই শুরুর ভুল যদি আপনি না ধরিয়ে দেন, ভুলের সংখ্যা বাড়তে থাকবে। বিসমিল্লাহে গলত বলে একটা কথা আছে বাংলা ভাষায়, সুতরাং বিসমিল্লাহে গলতটা যাতে না হয় তার জন্যই কিন্তু এই আলাপটা আমরা করছি। আপনি দেখেন এই যে নিকট অতীতের জ্বালানি সংকটের কথাই আমরা যদি ধরি, আপনি দেখেন যে আমরা আগেও বলেছিলাম যে জ্বালানি সংকটের ম্যাজিকটা ছিল 20 টাকার মধ্যে। 20 টাকা লিটার প্রতি বাড়লো, পাম্পগুলো সব ফাঁকা হয়ে গেল, আর কিন্তু লম্বা লাইন নাই। তাহলে কোথা থেকে এত পেট্রোল অকটেন চলে আসলো যে 20 টাকা দাম বাড়ানোর সাথে সাথে সমস্ত জ্বালানি সংকটের সুরাহা হয়ে গেল? এবং এই 20 টাকা সংকটের সময় আমাদের সুপ্রিম কোর্টে বলা হলো অন্যায়ভাবে
যে আদালতের কার্যক্রম সীমিত করে ফেলতে হবে, ভার্চুয়াল পদ্ধতিতে 2 দিন কোর্ট চালাতে হবে, মামলা কম শোনা হবে, বিচারটাকেই সীমিত করে দেওয়া হলো। আমরা প্রতিবাদ করেছি। দেশে কোনো করোনা মহামারী তৈরি হয়নি, কিন্তু এই যে কৃত্রিম সংকট, এই সংকটগুলোকে যখন গভর্নমেন্ট অ্যাড্রেস করতে পারছে না, এত বড় মেজরিটি নিয়ে সিন্ডিকেটের কাছে বন্দী হয়ে যাচ্ছে, তখন কিন্তু বিসমিল্লাহ গলতটা সামনে চলে আসে। একই রকমভাবে আমি বলবো, আপনি অনেক হতাশার কথা বললেন পার্লামেন্ট সম্পর্কে, বিরোধী দল সম্পর্কে। আমি তো উল্টাটা দেখি, এত বিরোধী দলের প্রতি মুগ্ধ সরকারি দল বোধহয় আগে কখনো মানুষ দেখে নাই। এত বিরোধী দলের প্রতি প্রেমান্ধ সরকারি দল বোধহয় বাংলার মানুষ এর আগে কখনো দেখে নাই, এই প্রথম। প্রেম কি ওয়ান সাইডেড না? প্রেম তো একতরফাই দেখা যাচ্ছে বেশি। আচ্ছা, এবং আমি দেখতে পাচ্ছি সরকারের জন্য বিরোধী দলেরটা দেখছেন না। সরকারের জন্য বিরোধী দলের কোনো প্রেম নাই, বরং সরকারকে প্রতি মুহূর্ত কিভাবে গড়তে ফেলা যায় এইটাই, এবং সেটাও একটা নৈরাজ্যের পথে। অর্থাৎ স্বাধীনতা যে জন্য হয়েছিল, আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে মূল কথা, সাম্য, মৈত্রী এবং আত্মমর্যাদার যে জায়গা, সেই জায়গাটাকে ভুলুণ্ঠিত করার জন্য। আপনি দেখেন আমাদের সংবিধান, যেটা নারী পুরুষ বৈষম্য বিলোপের ডাক দেয়, আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে আছে। এবং জাতিসংঘের সেডো সনদ কি বলে? সেডো সনদ বলেছে তার ধারা 2-তে যে এমন কোনো আইন থাকা চলবে না যেটা নারীর প্রতি বৈষম্য করে, এমন কোনো বিধান, এমন কোনো প্রথা, কোনো কিছু থাকা চলবে না। সেটা সম্পত্তির উত্তরাধিকার হোক কিংবা সন্তানের অভিভাবকত্বের বেলায় হোক। পার্লামেন্টে এই যে রিফর্মের আলাপটা, আপনি যখন, আমরা তো একটা বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে এই গণতান্ত্রিক সরকারকে পেয়েছি, মাথায় রাখতে হবে যে আন্দোলনটার নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। তাহলে বৈষম্যটাকে আমরা অ্যাড্রেস করতে পারলাম কিনা? আপনি হয়তো রাতারাতি এই বৈষম্য দূর করতে পারবেন না, কিন্তু বিসমিল্লাটা করতে পারলাম কিনা, সেই জায়গাটা কিন্তু আমরা হাত দিচ্ছি না। আমাদের দেশে যে গণতন্ত্রকে যদি শক্তিশালী করতে আমরা চাই, মানুষের তো ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। যে মানুষ আপনাকে ভোট দিয়ে এমপি বানাবে, তার ঘরে যদি নৈরাজ্য চলতে থাকে, তার বাজারে যদি দ্রব্যমূল্যের বাজারে যদি আগুন লেগে থাকে, সেই সিন্ডিকেটের সাথে সাধারণ মানুষের যে লড়াই, সেই লড়াইয়ে আপনি শাসক দল, আপনার ভূমিকা কি হবে, এটি কিন্তু মানুষ বিসমিল্লাতে দেখতে চায়। আমরা কিন্তু জ্বালানি সংকটের বেলায় সেটি দেখতে পাইনি। আমরা আজকে বাজারের যে অবস্থা, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি না। ঢাকা শহরের মানুষ যে গ্যাস পায় না, গ্যাসের জন্য লাইন, সেই নিউজ কিন্তু আমি জানি না কোনো নিউজের উপরে আমাদের তথ্য মন্ত্রণালয়ের কোনো খড়গহস্ত আছে কিনা। এখন কিন্তু আর গ্যাস সংকটের কোনো নিউজ বা সুপেয় পানি সংকটের কোনো নিউজ কিন্তু পত্রিকায় বা মিডিয়াতে সেভাবে আসে না। এখন বেশি কি আসছে? নারীর প্রতি সহিংসতার নিউজ। আজকের কাগজ খুলে দেখেন, সমস্ত নারীর প্রতি সহিংসতার নিউজ, মেজরিটি নিউজ হলো নারীর প্রতি সহিংসতা। এই যে জায়গাটা বেড়ে গেল হঠাৎ করে কেন? এর তো একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে। সেই রাজনৈতিক প্রেক্ষাপট হলো সেই রাজনৈতিক শক্তি যারা নারীকে মনোনয়ন দিতে চায় না, যারা নারীকে দলের প্রধান বানাতে চায় না, নারী সাংসদ হোক বেশি বেশি করে, অর্থাৎ আরপিওতে যেটি বলা হয়েছিল 2033 সালের মধ্যে আপনার অ্যাটলিস্ট 33% নারী হবে প্রত্যেকটি রাজনৈতিক দলের সর্বস্তরের কমিটিতে। কিন্তু এখন রেজাল্টটা কি? এই পর্যায়ে এসেও আমরা দেখলাম যে মাত্র 2.3% হলো নারী প্রতিনিধিত্ব। এটা তো আমি বলবো যে সরকার খুবই বান্ধব বিরোধী দলের প্রতি, তারা যেটি চায় সেটি আসলে হয়েছে এবং সেভাবেই আমরা এগোচ্ছি। এই জায়গাটা যদি চলতে থাকে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই নারীর প্রতি সহিংসতার নিউজটা কিন্তু পত্রিকায় হয়। এবং আপনি দেখবেন আজকে নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদির হার কিন্তু কমে নাই, এটা বেড়ে গেছে। এটাকে শুধুমাত্র সামাজিক মনস্তাত্ত্বিক জায়গা থেকে দেখলে হবে না, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীকে অসম্মান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই কারেক্ট বলেছেন জিল্লুর ভাই, যে বুলিং, সোশ্যাল মিডিয়া যে বুলিং যেটাকে বলে, সেই জায়গাগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য যে জায়গা, আসল জায়গা হলো আদালত, বিচার। তো সেই বিচারে আমরা কি দেখি? আমরা 35,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ করছি। সুপ্রিম কোর্টে আরও 100টি বেঞ্চ বাড়ানো দরকার এই 45 লক্ষ মামলাকে সুরাহা করার জন্য। তার জন্য তো 20 কোটি টাকার ফান্ডও আমরা খবর পাই না। আজকে সুপ্রিম কোর্টের মতো জায়গায় হাজার হাজার মামলা নিয়ে আমরা আইনজীবীরা তীর্থের কাকের মতো বসে থাকি, আমরা মামলা শুনানি করতে পারি না। আমি বলি না যে আপনি আমার পক্ষে জাজমেন্ট দেন, কিন্তু আমার মামলাটা শোনার জন্য যে স্পেস, যে টাইম, সেটা আদালতের নাই। সেই সক্ষমতা সম্পন্ন আদালতই আমাদের দেশে নাই। তাহলে যেই দেশে বিচার থাকে না, বিচার ডিলেইড হয়, সেই দেশে গণতন্ত্র কি করে হবে? এবং আজকে যদি সিন্ডিকেটের বিরুদ্ধে আমি একটা মামলা করতে যাই, সেই মামলা আগামী
1 বছরও শুনানি হবে কিনা আমি জানি না। আজকে যদি গণমাধ্যমের উপরে কেউ হামলা করে কোনো সরকার, সেই সরকারের বিরুদ্ধে যদি আমি মামলা করতে যাই, সেই মামলার আমি শুনানি করতে পারবো কিনা আমি সন্দিহান। আজকে কোনো নারী নির্যাতনের ইস্যুতে যদি আমি একটা জনস্বার্থে কোনো একটা জায়গায় মামলা করতে যাই, আমি সেই মামলার শুনানি করতে পারবো কিনা আমি জানি না। এই যে বিচার ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার যে গণতান্ত্রিক শুরুয়াত তথাকথিত, এই বিসমিল্লাহটা ভালো না। এটাকে সঠিক বিসমিল্লায় পরিণত করতে হবে, এবং সেটাই হলো গণতন্ত্রের সোপান, গণতন্ত্রের ভিত্তিটা, যেটা শুরুতে আমরা আলোচনা শুরু করেছিলাম, যে আমাদের বিচার বিভাগের যে ক্যাপাসিটি, তার যে সক্ষমতা। আপনি যখন মার্জিনালাইজড মানে গ্রুপ নিয়ে কথা বলছেন, আমরা যদিও সংখ্যায় আসলে আমাদের উইমেনরাই বেশি জনসংখ্যার বিচারে, ভোটারের বিবেচনায় তারা প্রায় সমান সমান, কিন্তু আচরণটা আমাদের সোসাইটি বা পলিটিক্সের তারা মার্জিনালাইজড। মাইনরিটি বিবেচনা থেকে যে মানে রিলিজিয়াস মাইনরিটি বা এথনিক মাইনরিটি, এবং এবার তো ইলেকশনে অ্যাকচুয়ালি বিএনপি তাদের পূর্ণ সমর্থন পেয়েছে, মানে অল আউট সাপোর্ট পেয়েছে বলা যেতে পারে। তাদের অবস্থা কি? তারা অনেক আশা করে বিএনপিকে ভোট দিয়েছিল এই কারণে তাদের সামনে একটা বড় বিপদ দাঁড়িয়েছিল। সেই বিপদটা হলো ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং মৌলবাদের বিপদ। তারা মনে করেছে যে এই বিপদকে ইমিডিয়েটলি মোকাবেলা করতে হলে পরে আমার সামনে আর কোনো রাস্তা নাই, আমাদেরকে বিএনপিকেই ভোট দিতে হবে। এবং তারা একটা কৌশলগত বিবেচনায়, তাদের স্বার্থের বিবেচনায়, কমিউনিটি ইন্টারেস্টের জায়গা থেকে বিএনপিকে ভোট দিয়েছিল। কিন্তু আজকে দেখেন, আজকে এই জায়গাটাও অ্যাড্রেস করার ক্ষেত্রেও কিন্তু অনেক গ্যাপ। এই গ্যাপটা কোন জায়গায়? সেটা হলো আইন প্রণয়নের ক্ষেত্রে, পার্টিসিপেশনের ক্ষেত্রে। আপনি দেখেন যে আমাদের এই যে সুপ্রিম কোর্টের নির্বাচনে মাত্র বোধহয় 2 জন, একজন আদিবাসী, একজন খ্রিস্টান সম্প্রদায়ের একজন নারী ছিল মেম্বার পদে ইলেকশন। তিনি মেম্বার পদে নির্বাচিত হলে সরকার পতন হয়ে যেত না। নির্বাচিত হতে পারতেন কিনা সেটা আমরা জানি না, কিন্তু তাকে ইলেকশনই করতে দেওয়া হলো না। এবং একজন আদিবাসী ছিলেন, একজন পাহাড়ি ট্রাইবাল জনগোষ্ঠীর একজন নারী ছিলেন, তাকেও নির্বাচন করতে দেওয়া হয়নি। এগুলো কিন্তু গণতন্ত্রের আলামত নয়। এবং আমি সবার আগে যে কথাটি আবার বলবো সেটি হলো এই, যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি। সেখানে আমাদের দেশের মেজরিটি হলো ওয়ার্কিং ক্লাস, শ্রমজীবী মেহনতি মানুষ। সেই মানুষগুলোর জন্য একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা ঘোষণা আসবে মহান পার্লামেন্ট থেকে, যে আমরা আপনাদের কথা মনে রেখেছি। সেই রিক্সাওয়ালার কথা, সেই গার্মেন্টস শ্রমিকদের কথা যারা লক্ষ লোকের মিছিল নিয়ে এসেছিলেন, আমি মনে রেখেছি সেই কৃষক ভাইয়ের কথা। তাদের জন্য আমি ন্যূনতম মজুরিটা, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করলাম 30,000 টাকা। সেই ঘোষণা কিন্তু আসেনি। ঘোষণা করলেই যে এখনই দিতে হবে তা না, আপনি শুরুটা করেন যে এত তারিখ থেকে আমরা শুরু করব, সেই ঘোষণা কিন্তু আসেনি। ফলে বৈষম্য বিরোধিতার আলাপটা হারিয়ে গিয়েছে, নারী পুরুষ বৈষম্যের যে ব্যবধানের আলাপটা হারিয়ে গিয়েছে, এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের সাথে যে বৈষম্য, সেই আলাপটাও কিন্তু হারিয়ে গিয়েছে। আপনি তো অনেকগুলো বিষয় বললেন, এক এক করে বলি। প্রথমত, আপনি যে পয়েন্টে দাঁড়িয়ে আছেন সেই পয়েন্টে আপনি সরকার অনেক বেশি সফলতা দেখেন, এটা কাম্যও না। আপনাকে দেখতে হবে কোথায় কোথায় আমরা আসলে টাচ করতে পারিনি। আপনার দায়িত্বটাই সেটা, এবং একজন সচেতন নাগরিক হিসেবে সরকারের একেবারে মানে রাইটফুল সমালোচনা, যেটাকে বলে মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, সেটা আসলে আমরা প্রত্যাশা করি। আপনি এনার্জি চুক্তি নিয়ে বলেন, তার আগে দেখুন মামলাগত জটিলতা যেইটা আমাদের দেশে, যে দীর্ঘসূত্রিতা বা ক্যাপাসিটি বিল্ডিং, এটা তো আসলে এই 89 দিনে এটা তো আমাদের করার কাজও না। এটা পলিসি মেকিংয়ের একটা বিষয়, এবং এটা ডেফিনেটলি আমাদের স্ট্র্যাটেজিতে আছে এবং কমিটমেন্টেও আছে। ফলে এটা আপনারা সময় দিলে আমার মনে হয় আগামীতে দেখার সুযোগ আছে, এবং দেখতেও পাবেন। দেখুন, বেশ কিছু ভালো কাজ যেগুলা কখনোই কোনো আলাপে উঠে আসে না, সেটা নিয়ে আমি একটু বলতে চাই। আমরা যখন আমাদের দল যখন সরকার পরিচালনার দায়িত্ব পেল, তার কয়েকদিনের মধ্যেই রোজা শুরু হয়েছিল। এবং যদি মনে থাকে যে যেই দিন সরকারের শপথ গ্রহণ হলো, তার পরের 2 দিন, একেবারে 2 বা 3 দিন, নিত্য প্রয়োজনীয় যেটা পণ্য, কমোডিটির দাম একেবারে আকাশ ছুঁয়ে ফেললো। কারণ এই 2-3টা দিন সরকারের তার দায়িত্বে হাতি দিতে পারেনি। এরপরে গোটা রমজান মাস, সম্ভবত গত কয়েক বছরের মধ্যে এইটা অন্যতম সহনশীল একটা মাস গেছে, যখন দ্রব্যমূল্যটা সহনশীল ছিল। এবার দেখুন,
অন্তর্বর্তীকালীন আপনি যখন নারীদের নিয়ে কথা বলছেন, হ্যাঁ এটা আমাদের সবার সমালোচনার জায়গা, কিন্তু কিছু কিছু জিনিস আমি আবারও ফিরে যাই, নিজেদের ঘাড়ে যেটা দায় নেয়া সেটা তো আমি নিচ্ছি, সেটা নিয়েই আমি বলি। ঐকমত্য কমিশন বলে আমাদের একটা কমিশন আছে, কথাটা যে কতবার বিভিন্ন জায়গায় আমি বলি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষ, যার গ্রামীণ ব্যাংক, গ্রামীণ মানে আমাদের প্রধান উপদেষ্টার মতো যেইটাই দেখেন এনজিও খাত, নারীরাই কিন্তু তার যে মানে প্রকল্পগুলো, পরিকল্পনাগুলো সফলে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। সেই যে 7 সদস্যের ঐকমত্য কমিশনে কোনো নারী ছিল না জিলুর ভাই। এই গোটা বাংলাদেশের জন্য যে একটা পলিসি মেক করা হচ্ছে, সেখানে নারীদের অন্তর্ভুক্তি ছিল না। রাজনৈতিক সরকারের যেই মানে নানা ধরনের সীমাবদ্ধতা থাকে, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের যেটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেটা ছিল ওই দায়বদ্ধতা থেকে মুক্ত। কিন্তু তারপরেও আপনার আরপিওতে এইটা যদি কম্পালসারি করতে পারতেন তারা, যে 15% নারী দিতেই হবে, না হলে দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা কি খুব টাফ কিছু ছিল? এটা খুব টাফ বিষয় ছিল না। দেখুন, আপনি নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যাশিত পরিমাণে নারী জেনারেল ইলেকশনে দিতে পারেননি, কিন্তু আপনি যদি সিলেকশনে যে 35 জন নারীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দিয়েছেন, আপনি যদি প্রসেসটা দেখেন, তা নারীদের ধরন দেখেন, এই বাংলাদেশে এতদিন ধরে চলে আসা যে সাংসদদের মানে নারী সংরক্ষিত আসন নিয়ে যে ধরনের নানা মুখরোচক আলোচনা, কিংবা আপনার একটা তো বোধ হয় বহুদিন আগে বিচিন্তা বলে একটা পত্রিকায় মনেই কোনটা যেন একটা যায় দিনে সংসদের শোভা 30 সেট অলংকার, এটা হচ্ছে জেনারেল সাথে সময়, এটা ছিল হেডলাইন। সো ওই জায়গাটা থেকে আপনি যদি খেয়াল করে দেখেন, সংসদে কন্ট্রিবিউট করতে পারবেন, পলিসি মেকিংয়ে তারা ভূমিকা রাখতে পারবেন, সরকারকে প্রয়োজনীয় সময় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্যে রাখতে পারবেন, এমন সাংসদদের তুলে আনা হয়েছে। খুব ফেয়ার, মোটামুটিভাবে প্রতিটা ক্ষেত্রে আমরা ইন্টারভিউ দিয়ে আমাদের এই জায়গাটায় আসার সুযোগ হয়েছে। এইটা একটা আমি মনে করি অনেক বড় প্লাস পয়েন্ট। আরও প্লাস পয়েন্ট অনেকগুলো, সেটার মধ্যে বলছে আপনি জ্বালানি নিয়ে বললেন, এনার্জি নিয়ে সংকটটা আপনি আসলে বোধ হয় আমরা যখন 20 টাকা দাম বাড়ানো হলো, তখনই কিন্তু মানে এই সাথে সাথে এটা মিটিগেট হয়নি। আপনি যদি আর একটু মেমোরিটাকে ব্রাশ করেন, তাহলে আপনি দেখবেন যখন সংসদে সর্বদলীয় একটা কমিটি করা হয়েছে, তারপরের দিন থেকে আমরা বাইকের দৌরাত্ম্য কম দেখেছি। এই বাংলাদেশে প্রতিটা পেট্রোল পাম্প, আমি নিজে অন্তত 5টা পাম্পে কথা বলেছি, যাদের সাধারণ অবস্থায় চাহিদা ছিল 2500 থেকে বা মানে 2800 লিটার, সেটা অল অন আ সাডেন 3800 থেকে 4200 লিটার পর্যন্ত এলিভেট করেছিল। সেটার কোনো প্রয়োজন ছিল না। গোটা আপনি সব বিশ্ব দেখেন, এই যে এনার্জি সংকট, সারা বিশ্ব ভুগেছে এনার্জি সংকটে। আমাদের পার্শ্ববর্তী বহু দেশ জ্বালানির ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করেছে, তারা হোম অফিস দিয়েছে 2 দিন 3 দিন, এটা ফিলিপাইনেও সম্ভবত। বাংলাদেশই একমাত্র সর্বোচ্চ চেষ্টা করে, মূল্যই বলুন যেদিকেই বলুন, এটাকে আপনি কম্পারেটিভ সাকসেস বলতে হবে। আপনি চাইলেই, আপনি যখন আলাদাভাবে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে এই বিবেচনাটা করবেন, তখন হয়তো এটা খুব সফল ম্যানেজমেন্ট হয়নি। কিন্তু যখন আপনি এটা বৈশ্বিক পরিস্থিতি, কাজে বিশ্বের সমগ্র দেশের সাথে অন্যান্য দেশের সাথে আপনি কম্পেয়ার করবেন, ডেফিনেটলি বাংলাদেশ প্রথম 3টা দেশের মধ্যে পড়বে যারা বেস্ট ম্যানেজমেন্ট করেছে এনার্জি ক্রাইসিসটাকে। এইবার আসি, আপনি হামের ক্রাইসিস নিয়ে একটা কথা বলে শেষ করি, কারণ যারা দর্শক তাদেরও জানা দরকার। এই স্বল্পতম সময়ে আমরা 1,61,00,000 শিশুকে হামের টিকা দিয়েছি, এবং জানি এইটা আরও অনেক ব্যাপক হওয়ার প্রয়োজন ছিল, এটা হয়তো আরও ব্যাপক আগামীতে হবে। কিন্তু এগুলোকে আপনার মানতে হবে, এই জিনিসগুলো ছোট ছোট হলেও কাজ। এইবার দেখুন, আপনি আসুন, আমরা কৃষকদের জন্য প্রায় 1500-র ওপর হাজার কোটি টাকার ওপরে আমরা ঋণ যেটা মৌকুফ করেছি। আমরা ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছি, আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। অনেকে এটা নিয়ে ট্রল করে। দেখুন, ফ্যামিলি কার্ডের একটা বেস্ট হিসাব আপনাকে বলি, 2,500 টাকা করে 4.5 কোটি পরিবারের কাছে যখন টাকা তাদের ঘরে পৌঁছাবে, এই টাকাটা কিন্তু তৃণমূলে আপনি পৌঁছে দিলেন টাকাটা। মানে আমি যদিও অর্থনীতিবিদ নই, কিন্তু একটা সার্কুলেশন, এই টাকা কোনোদিন চুরি হয়ে বিদেশে যাবে না, এই টাকা কোনোদিন ব্যাংকে উঠবে না, এই টাকা কিন্তু এই ছোট ছোট কমিউনিটির মধ্যেই ঘুরতে শুরু করবে। আপনি যদি আমাদের সংরক্ষিত নারীদের দেখেন, সুপ্রিম কোর্টে যে আপনি 2 জন নারীর কথা উল্লেখ করলেন, তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি, নির্বাচন তাদেরকে করতে দেওয়া হয়নি তা নয়। আমি যতটুকু জানি যে আওয়ামী লীগ বা এই দল ইনাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি। তিনি যদি স্বতন্ত্র করতেন, তার কি কোনো বাধা আসতো? আমি জানি না। ইলেকশন তো আওয়ামী লীগ নামে বা আওয়ামী লীগ পরিচয় না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা যদি ভোট দিতে পারে,
ভোটার তাহলে ইলেকশন করতে পারবে না কেন? না, যাই হোক, এখন এইটা নিয়ে এই বিষয়টা হাইকোর্টের বিষয়টা আসলে আমার ধারণা যেহেতু ওখানে কম, আমি এই বিষয়টা পাশ কাটিয়ে যাচ্ছি। কারণ যেটা জানি না সেটা নিয়ে হয়তো বা ডেফিনেটলি তাদের এত বড় একটা ইলেকশন হয়েছে, তাদের ডেফিনেটলি তাদের মতো মানে যুক্তি আছে, কাজে এটা আমি পাশ কাটিয়ে যাচ্ছি। দেখুন, আপনি আগামীতে কোরবানি আছেন, আজকে থেকে 20 দিন পরে আপনি মশলা বাজে, আমি বোধহয় 8-9 তারিখের একটা আপনাকে 11 তারিখের একটা রিপোর্ট বলছি, বণিক বার্তা সম্ভবত, মশলার দাম কিন্তু এখন পর্যন্ত ম্যানেজ করে রাখা হয়েছে, নতুন করে আমরা চামড়ার দাম নির্ধারণ করেছি। আপনি যখন বলছেন কৃষকের কথা, আপনি যখন বলছেন রিক্সাওয়ালার কথা, প্রতিটা সেকশনকে যারা যারা যখন মানে প্রায়োরিটিতে চলে আসে, যেমন হাওড়ে যখন আপনার বন্যা শুরু হলো, হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকরা পানি নামার আগে যারা ক্ষতিগ্রস্তদের লিস্ট করা হয়েছে তাদের সাহায্য এবং সহযোগিতা পৌঁছাতে শুরু করেছে। একটা আমরা চেষ্টা করছি, আমাদের ঘাটতি নাই তা নয়, আমরা প্রত্যাশা করি ঘাটতি জায়গাগুলো আপনারা দেখিয়ে দেবেন। জাতীয় মজুরি কমিশন এইটা নিয়ে কিন্তু কাজ চলছে, এবং এইটার ঘোষণাটাও দেখতে পাবেন। এই যে নারীদের বিষয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী নির্বাচনে এই চেহারাটা সম্পূর্ণ ভিন্ন হবে, এটা আমার প্রত্যাশার জায়গা। কিন্তু আমি অন্তর্বর্তীকালীনের সরকারটা টানতে চাই না, এটা হয়তো যারা শ্রোতা তারা মনে করবেন যে আমরা দায় দিয়ে দিতে চাইছি, কিন্তু এটা দায় নয়। ইতিহাসে কোনো সময় এমন কিছু সন্ধিক্ষণ আসে যখন মানে চাইলে একটা সরকার কিংবা মানে দায়িত্ববান ব্যক্তিরা ক্যান চেঞ্জ দ্য কোর্স অফ দ্য হিস্ট্রি। এই ধরনের একটা সুযোগ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ছিল, যারা বহুভাবে এটা মিসইউজ করেছে। সবচেয়ে বেশি যদি মিসইউজ করে থাকে 50.47 যারা নারী, আমাদের অলমোস্ট আমরা 51% ভোটার, যাদের ভোটে আমার দল বলুন অন্য দল বলুন আমরা জিতে এসেছি, তাদের প্রতি জাস্টিসটা করতে পারেনি। এই ছাড়া আমার আর কিছু বলার নেই। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। ধন্যবাদ। আসলে কথায় কথা বাড়ে। তো এখন আপনি তো এই জ্বালানি সংকটের দায় বাইকের দৌরাত্বের উপরে দিলেন, এই বাইকারদের সংখ্যা কিন্তু কত? উনি একটা না, আমি সবকিছু মিলিয়েই বলেছি। উনি একটা একটা বড় দায় যে এদের দৌরাত্ম না সেটা না, উনি অন্য আরেকটা ঘটনা উল্লেখ করেছেন যে যেদিন সরকারি দল এবং বিরোধী দল সমান সমান সদস্যদের একটা কমিটি করা হলো, তার পরের দিন থেকে সব সমস্যার সমাধান। তাহলে এখানে যোগসূত্রটা কোথায়? না, আমি শুধু ঘটনাটা উল্লেখ করলাম। যারা বোঝা, যারা তারা মিলাবে। সেটা খুঁজে বের করতে তো হবে। এখন এখানে একটা আমি শুধু বাইকারদের ন্যাচারালি উপরে একটা দায় বিষয় দেই। কিন্তু সামনে চলে আসে। আপনি বিদেশের অনেক উদাহরণ দিলেন, আমি বিদেশের উদাহরণ আপনাকে দিতে পারি। সেটা হলো ইরান যে কটা দেশের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল তার মধ্যে কিন্তু বাংলাদেশ ছিল না। এটাও আমাকে মাথায় রাখতে হবে। এগুলো হলো বিজনেসের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আমাদের ট্যাঙ্কারগুলো পাইপলাইনে ছিল, আমাদের এই ট্যাঙ্কারগুলো পাইপলাইনে থাকার পরেও নিশ্চয়ই সেই সময়কার পত্রিকাগুলো আপনি দেখেছেন যে কত হাজার হাজার লিটার মানে চোরাইভাবে মজুতকৃত তেল বিভিন্ন পাম্প থেকে পুলিশ আটক করেছিল তখন। সরকার যদি এটা পার্ট হতো তাহলে তো আটক হতো না, সরকার তো জনগণের চাপে বাধ্য হয়েছে সেই অ্যাকশনের জায়গাটায় যেতে, কারণ মিডিয়া কথা বলছে, জনগণ কথা বলছে, দেশে আগুন জ্বলছে, সরকারকে তো ব্যবস্থা নিতেই হবে, এটাই সরকারের দায়িত্ব। তো সরকার যদি তার নিজের দায়িত্বটা পালন করে, সেটার জন্য জনগণ যেমন তাকে বাহবা দিবে, আবার সরকারকে জনগণের চাপটাও নিতে হবে। এখন আপনারা পার্লামেন্টে বসেন, সেটা চালান, আমরা পাবলিকের ভাষাতেই কথা বলবো। তো আমাদের পাবলিকের ভাষা আর পাবলিকের প্রতিনিধিদের ভাষা তো একরকম হবে না, যেটা আমরা আগেও দেখেছি। পাবলিকের প্রতিনিধিরা কি বলেন, আমাদের গতানুগতিক ভাষা হলো যে আগের সরকারের দায় আমাদের নিতে হচ্ছে, আগের সরকার সব শেষ করে দিয়ে গেছে, আমরা শূন্য হাতের থালা নিয়ে এখানে এসেছি। এগুলোই তো আমরা শুনে আসছি। আমি আপনাকে শুধুমাত্র এই সরকারের উপরে দায়টা দিচ্ছি না, এগুলো আমাদের পলিটিক্যাল রেটোরিক্স, এভাবেই আমাদের দেশের পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি হয়। আমার কথাটা হলো যে আমরা তো একটা যে কোনো অভ্যুত্থানের পরে এক ধরনের রেভলিউশনারি টেন্ডেন্সি থাকে। এটা এরশাদ বিরোধী আন্দোলন যারা করেছেন তারা জানেন যে তারপর কি হয়েছিল, এটাও সেরকমই একটা। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এমন একটা বিতর্কিত ইন্টারিম আমরা পেয়েছিলাম, যে ইন্টারিমটা আসলে জনগণের বদলে বিদেশিদের সেবা দাসে পরিণত হয়েছিল। সমস্ত অ্যান্টি পিপল এজেন্ডা তারা বাস্তবায়ন করেছে ইন দ্য নেম অফ রিফর্মের কথা কিছুই হয় নাই। যে রিফর্মের লেভেলটা তারা ব্যবহার করেছে, রিফর্মের নামে আসলে যেটা করা হয়েছে ড্যামেজ করা হয়েছে। এবং সেই ড্যামেজের একটা চেহারা তো স্বাস্থ্য খাতে আমরা দেখতে পাচ্ছি, যে পূর্বতন সরকারের অর্থাৎ ইন্টারিমের স্বাস্থ্য উপদেষ্টা যখন বলেন যে টিকা কিনা আমার দায়িত্ব ছিল না, কি করে তিনি মিডিয়ার সামনে এটা বলেন যে টিকা কিনা তার দায়িত্ব ছিল না? তাহলে ওনার দায়িত্বটা আসলে কি ছিল সেটাও কিন্তু তিনি বলতে পারেননি। এবং এই সমস্ত ব্যক্তিদেরকে, শুধু স্বাস্থ্য উপদেষ্টা না, এরকম যারা যারা ছিল তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা এবং প্রয়োজনে শাস্তির আওতায় আনার যে আলাপটা, সে আলাপটা যদি মানুষ শুনতে পেত যে না, তাহলে বুঝতে পারতাম যে সরকারি দল পাবলিকের ভাষাটা বুঝতে পারছে এবং সে ভাষায় কথা বলছে। আপনি দেখেন আমাদের এখানে দুদক কথা ছিল, দুদক নিয়ে অনেক আলাপ হবে,
সে আলাপটা কিন্তু হয় নাই। আমি বলছি না যে 3 মাসের মধ্যে আপনি সমস্ত কালো টাকার মালিকদের তালিকা করে, সমস্ত ঋণ খেলাপিদের তালিকা করে আপনি সব কিছু করে ফেলতে পারবেন, আমি সেটা আশাও করছি না। কিন্তু আই এম সেইং ফর এ গুড বিগিনিং, সেই বিগিনিংয়ের অ্যাপিলটা আমরা পাবলিকের পক্ষ থেকে করছি। আজকে সামনে বাজেট আসছে, বাজেটের সামনে ফোকাস জায়গাটা কি হবে? আমরা একটু শেষের দিকে, সো ফাইনাল রাউন্ড আপনাকে আমি আর হার্ডলি 2-2.5 মিনিট সময় দিচ্ছি। আচ্ছা, আমি 1 মিনিটে বলি। আপনি 2-2.5 মিনিটে, আমি আর আসবো না, কারণ বাকি সময়টা আবার উনি তো বলতে হবে, প্লিজ। তো বাজেটের ফোকাস জায়গা হলো আপনার সুদ নীতি। তো সুদ নীতিটা আমাদের দেশে এতকাল কি হয়েছে, বড় লোকের সুরক্ষা আর গরিব মধ্যবিত্তের ঘাতক, এই হলো আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদ নীতি। আমাদের ট্যাক্স নীতি কি, 3,75,000 টাকা স্ল্যাব, ওখানটা ওটা হয়ে গেলেই আপনাকে ট্যাক্স দিতে হবে। তার মানে ওই যে আপনি যে বাইকারদের কথা বললেন, যারা সারাদিন রাস্তায় প্রাকৃতিক কাজ করারও জায়গা খুঁজে পায় না, লাঞ্চটা যারা করতে পারে না, তারাও কিন্তু ওই 3,75,000 টাকার ট্যাক্সের আওতায়। তাহলে আমরা আগামী বাজেটে এই জায়গাগুলোই দেখতে চাই, যে বৈষম্যহীন বাংলাদেশ, যার উপরে যে আওয়াজে অভ্যুত্থান হয়েছিল, সেই আওয়াজটা আগামী বাজেটে কতটুকু আসে, এবং সেই আশা রেখেই আমরা মহান সংসদের দিকে তাকিয়ে আছি। জি, না, আমিও প্রত্যাশা করি আপনি যেগুলো বললেন, আপনি যেভাবে বলছেন, আসলে আমি কিন্তু বাইকারদের যখন বলতে চাইলাম, বেসিক্যালি সবচেয়ে বেশি লম্বা লাইন তো বাইকারদেরই ছিল। সেই হিসেবে আমি কিন্তু কাউকে এখানে ছোট করিনি। বাইকারদের জীবনযাত্রা এবং তাদের যে মানে তারা যেইভাবে তাদের লাইফটা টেনে নেন, তার কিছু ধারণা আমার আছে, এবং সেটা খুব ছোট নয়। আমার পরিবারেরও বহু মানুষ এই পেশাটার সাথে সংশ্লিষ্ট, পাঠাও কিংবা তারা এই বাইক তাদের বাহন। কিন্তু এটাও যেটা আপনাকে আমি মূল পয়েন্টটা বললাম, যে একটা পেট্রোল পাম্পের ক্যাপাসিটি, মানে সেলিং ক্যাপাসিটি হচ্ছে 2500 থেকে 2800 লিটার, সেটা অল অন এ সাডেন বেড়ে গেল 3800 থেকে 4100। তো কোশ্চেন তো উঠবেই, প্রশ্নটা উঠবে এইভাবে যে আসলে এটা তো যুদ্ধাবস্থা ছিল তখন, এই যুদ্ধ যে প্রশমিত হতে যাচ্ছে এমন কোনো লক্ষণও ছিল না। সেখানে নাগরিক হিসেবে একটা যে নাগরিক দায়িত্ব, কনজারভেটিভ হওয়া, ব্যবহারে এটা মানে একটু সংরক্ষণ চিন্তা করা, সেটা না করে আমাদের মধ্যে জাগ্রত হলো কোন চিন্তাটা? আমাদের মধ্যে জাগ্রত হয়েছে সেভ করার চিন্তা। 5 লিটারের ক্যানে, 10 লিটারের ক্যানে, ছোট ছোট ক্যানে বাসায় নিয়ে এই যে সেভ করে রাখা, যে আগামীতে যদি না পাই, এই ভীতিটা, এইটা কিন্তু আর্টিফিশিয়ালি উস্কে দেওয়া। আপনি যখন বলছেন ইরানের সাথে ইরান বাংলাদেশের এম্বার্গো ছিল না, অবশ্যই ছিল না। আমাদের কূটনৈতিক অ্যাক্টিভিটিস ওখানে খুব সাকসেসফুলি কাজ করেছে, কিন্তু জাহাজ আসতে তো একটা সময় লাগে, ওই সময়টুকু তো দিতে হবে। যেদিন থেকে যুদ্ধ ক্র্যাকডাউন করেছে আমাদের নতুন সরকারের উপরে, তার 2 দিন পর থেকে কিন্তু পাম্পগুলোতে ইকুয়ালি তখন কিন্তু আমাদের মজুদ ছিল, আর আমাদের মজুদের কিন্তু ক্যাপাসিটিও কম। আমরা চাইলেও 3 মাসের মজুদ কিন্তু কখনো জ্বালানি তেল রাখতে পারি না, সম্ভবত 28 দিন কিংবা 27 দিনের একটা টাইম ফ্রেম আছে। ফলে এই বাস্তবতায় যেটা ঘটেছিল, এটা অবশ্যই একটা ভীতি থেকে উৎপাদিত, এবং পরবর্তীতে সেটাকে প্রলং করা হয়েছে। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যে ডিফারেন্ট ইন্টারেস্ট গ্রুপ এইখানে মাথাচাড়া দিয়েছে, এবং ভিন্ন ভিন্ন অকেশনে তারা নানাভাবে সরকারকে আনস্টেবল করার চেষ্টা করছে। আর সেখানে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত সরকার, কাজেই আমাদের বাই প্র্যাকটিস আমাদের মধ্যে একটা অদ্ভুত মানে টেন্ডেন্সি হচ্ছে যে আমি বিরোধী দল হিসেবে কিংবা আমি সরকারের বাইরে অবস্থানে যদি চলে যাই, তাহলে আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে কনস্ট্রাকটিভ মানে ক্রিটিসিজমে না যে কোনো মূল্যে সরকারকে ফেলে দেওয়ার প্ল্যানিংয়ে চলে যাওয়া। এইটা চিন্তা করারও আমাদের সুযোগ থাকে না যে এই আমাদের মতো একটা দেশ 5 বছর আসলে 5 বছরের আগে আরেকটা নির্বাচন অ্যাফোর্ড করতে পারবে কিনা, ওটা কিছু আসে যায় না। কারণ মূল কথাটাই হচ্ছে, যেহেতু এটা তো খুব মানে আমি কি বলবো, এটা হচ্ছে খুব সেগ্রিগেটেড থট, যে আমি যেটা করবো সেগুলো সব রাইট, আমার ক্ষেত্রে সব হিউম্যান রাইটস ইনট্যাক্ট, এবং আমার বাইরে যা যা যাবে তার সবই রং, এবং তার সবই হচ্ছে পরিত্যাজ্য, কারণ এটা আমার পলিসির সাথে অ্যালাইন্ড না। এই যে মানে আগামীর যে সময়টা, আমি অনেক ভালো কিছু প্রত্যাশা করি ভাইয়া। কারণ হচ্ছে যে দেখুন, আমাদের গত এপ্রিল মাসে যে রপ্তানি আয়, সেটা আমাদের প্রায় 33% গত বছরের চেয়ে এই সময় বৃদ্ধি পেয়েছে। আমরা প্রাণপণে চেষ্টা করছি বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ বাড়াতে। বাংলাদেশের সবচেয়ে বড় স্থবিরতা, আপনি কথাই শুনবেন যে বিগত সরকার এতখানি পরিমাণ রেখে গেছে, আপনার রিজার্ভ রেখে গেছে, যে এইখানে আপনার বিনিয়োগই নাই। লোকাল বিনিয়োগ, আমি বিদেশি বিনিয়োগে যাবই না। বাংলাদেশে এক্সিস্টিং ব্যবসাগুলো বন্ধ হওয়া, এবং আপনি একটা দেশে যখন লোকাল বিনিয়োগ না থাকে, তার মানেই হচ্ছে আপনার দেশের অবস্থা খুবই আনস্টেবল। লোকাল বিনিয়োগ যখন আপনি মানে স্টেবিলিটি দিতে পারবেন লোকাল বিনিয়োগের জন্য, দেন আপনি প্রত্যাশা করবেন যে আপনার দেশে ফরেন বিনিয়োগ ঢুকবে। আমাদের যেটা বেসিক কাজ, ওই জায়গাটায় আমরা এখন মুভ করার চেষ্টা করছি। আপনি যতই বলেন যে আমরা ভিক্ষার হাত মানে একেবারে কিছুই নাই, শূন্য ঝুলি নিয়ে
সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে, এটা তো এবারের ক্ষেত্রে বাস্তব। 28 লক্ষ কোটি টাকা এদেশের বাইরে চলে গেছে, ব্যাংকগুলো 17টা 18টা ব্যাংক একটা সুনির্দিষ্ট গ্রুপের হাতে ছিল, সমগ্র অর্থনীতি ছিল পরাধীন। এই কারণে কিন্তু আমাদের এবার অর্থনৈতিক নীতিতেও কিন্তু আমরা একটা কথা বলেছি, ডেমোক্রেটিক প্রসেস কেবল মানুষের জন্য নয়, ইকোনমিক্যাল যে সিস্টেম, আমাদের যে ফাইন্যান্সিয়াল যে কাঠামো, এটাতেও একটা ডেমোক্রেসির দরকার আছে, সেইটার জন্যই আমরা কাজ করছি। এগেইন আই এম টেলিং ইউ যে ইট ইজ টু আর্লি, 3 মাস এখনও হয়নি কোনো কিছু বলা। এমনকি আগামীর যে প্রস্তাবনাগুলো কিংবা যেই ধরনের পলিসি নিয়ে আমরা কাজ করছি, এটা এগোনোর জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু একই সাথে আমরা মানে মাথায় রাখা দরকার যে আমাদেরকে কাজ করতে হচ্ছে সেই পুরনো সিস্টেমকে বেস করেই। কিন্তু তারপরেও আশা জায়গা নিয়ে তো বহু কিছু আছে। আমরা যখন দেখি যে আমাদের প্রত্যেক সচিবকে 9টার আগে অফিসে ঢুকে যেতে হয়, সরি টু সে, যেখানে ডিসিশন মেকিংয়ের জায়গাগুলো, কিংবা স্বয়ং প্রধানমন্ত্রী 9টার আগে অফিসে হাজির হন, আশা করি এই ওয়ার্কফ্লোটা দেশের সব জায়গায় একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছে যাক। কারণ অফিস তো কেবল সচিবালয় নয়, অফিস যে আপনার ইউনিয়ন পরিষদে যে অফিসগুলো আছে সেগুলোও সেবামূলক অফিস। এইখান থেকে একটা ফাংশন, এখানে যেন একটা চেঞ্জ আসে, এইটাই প্রত্যাশা। সেটা, এবং এই যে চেঞ্জটা বাংলাদেশের এই ক্রাইসিস থেকে উত্তরণের ক্ষেত্রে প্রত্যেকের ইনক্লুশন ইজ আ মাস্ট। আমি আবারও বলি, ইনক্লুশন অ্যান্ড ইনক্লুশন। সেখানে আপনি একটা পার্ট, সেখানে জিল্লুর ভাই একটা পার্ট, এইখানে আমাদের ঘরে যারা আছেন, দল করুন বা না করুন, আপনি নাগরিক হিসেবেও আপনার মনোভাবের পরিবর্তন, আপনার অংশগ্রহণ এই প্রসেসটাই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট ডে। কিছু যোগ করতে চান আপনি? না, আমি যেটা যোগ করতে চাই সেটা হলো ছোট করে, যে এক কথায় বললে আমাদের সবচেয়ে আগে দরকার হলো টলারেন্স। তো আমরা আশা করব যে এই আগামীতে পার্লামেন্ট এবং যারা পলিটিশিয়ান, বিশেষ করে মন্ত্রী এমপিরা, পাবলিকের সমালোচনার টলারেন্সটা রক্ষা করবে। জি, আশ্বস্ত করেন। এটা তো আমার মনে হয় যে এটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তার থেকে শুরু করে এখন পর্যন্ত দেখুন, আপনার যদি মনে থাকে 7ই আগস্ট মেহেদী একটা কার্টুন করেছিলেন যে ঘর খালি হয়ে গেছে এবং চোরের মতো একজন ঢুকছেন, এবং চেহারাটা ছিল আমাদের সম্মানিত চেয়ারম্যানের। উনি কিন্তু ওটা ওনার ওয়ালে শেয়ার দিয়েছিলেন। টলারেন্স হচ্ছে গণতন্ত্রের প্রথম শর্ত। আরেকজনের মত আমার মতের সাথে অ্যালাইন তো না হতেই পারে, আরেকজনের রাইট যে সেই ক্ষেত্রেও যেন আমি ইন্ট্যাক্ট রাখতে পারি, সেটা প্রচেষ্টা আমাদের সকলের মধ্যেই আছে। এর বাইরে বাত্যই যে একেবারে একটা দুটা হয়নি তা নয়, কিন্তু সেগুলো কিন্তু মানে কোনোভাবেই আপনি একটা দুটোকে, সেটাকেও আমরা কন্ট্রোল করার চেষ্টা করেছি। প্রতিটা মাইন্ডসেট, প্রতিটা মানুষের কিংবা একটা দলের সমস্ত নেতার এটা খুবই টাফ। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, অত্যন্ত সহনশীল নেতৃত্বকেই মোটামুটিভাবে সামনে এগিয়ে আনা হয়েছে। আপনি মন্ত্রিপরিষদ দেখুন, আপনি সংসদে যাদেরকে দেখছি, আমি প্রত্যাশা করি যে খুব একটা এই ক্ষেত্রে অন্তত সহনশীলতা, পরমত সহনশীলতা এবং আরেকজনের অধিকার সমুন্নত রাখা, এই দুইটা কাজ যেটা গণতন্ত্রকে সুসংহত করে, এইটার কোনো বাত্যয় আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বশীল কারো পক্ষ থেকে হবে না। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনি দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং মিস মাহমুদা হাবিবা, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আমাদের সবারই চাওয়া, অনেক রক্তক্ষয়, অনেক ত্যাগ তিতিক্ষার পরে যেটা এই মুহূর্তে একটা নির্বাচিত সরকার বহুদিন পরে গণতান্ত্রিক প্রক্রিয়ার যাত্রা শুরু হয়েছে, আমরা সবাই চাই যে আমাদের গণতন্ত্র যেন টেকসই হয়। আমরা সবাই চাই যে গণতন্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে, সেই প্রতিষ্ঠানগুলো তৈরি করা হোক, যেগুলো আছে সেগুলোকে শক্তিশালী করা হোক, এবং সেগুলো যেন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারে। আমরা সবাই চাইব একটা স্থায়ী নির্বাচন ব্যবস্থা, প্রতি 4 বছর 5 বছর পরপর যেন নির্বাচন নিয়ে আমাদের বিতর্ক করতে না হয়। পরমত সহিষ্ণুতা, টলারেন্স, অন্যের মতকে গুরুত্ব দেওয়া, এগুলো গণতান্ত্রিক রাজনীতির অংশ। আমরা আশা করব যে সেটাও যেন দেখতে পাই আমরা। একই সঙ্গে সবার আগে বাংলাদেশ, যারা ক্ষমতাসীন তাদের স্লোগান, এটা তারা মাথায় রাখবেন আন্তর্জাতিক সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক, কূটনীতির ক্ষেত্রে। কিন্তু একই সঙ্গে সবার আগে বাংলাদেশ যেমন, বাংলাদেশটা যেন সবার হয়, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, ধর্মীয় বিবেচনা থেকে যারা পিছিয়ে আছেন বা বঞ্চিত বা সাইড লাইনে বা অপরাধীর ওই বৃত্তের মধ্যে আছেন, বাংলাদেশটা যেন তাদেরও হয় এবং তারা যেন ন্যায় বিচার পান। যেখানে যারা অপরাধী, আমি শব্দটা যেহেতু ব্যবহার করেছি, সেটা এখানে প্রযোজ্য। অন্তর্ভুক্তির আরেকটা দিক হচ্ছে যে, আমার অতিথি একজন বলছিলেন যে ইনক্লুশনটা সর্বত্র আমরা দেখতে চাই। সেই ইনক্লুশন যেন সেই অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন, সমাজ, সবটা যেন আমরা দেখি। অর্থাৎ আমাদের রাজনীতিতে, অর্থনীতিতে, উন্নয়নে
জনগণের অংশগ্রহণটা যেন আমরা নিশ্চিত করতে পারি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।